দুয়ারে রিপোর্টারে শুরুতে যে খবরের দিকে নজর রাখবে শিলিগুড়িতে 3 কিশোরীর নিখোঁজ রহস্য। বান্ধবীর জন্মদিনে গিয়ে নিখোঁজ 3 নাবালিকা। শিলিগুড়ির 1 নম্বর ওয়ার্ডে নিখোঁজ 3 কিশোরী, নিখোঁজ 7ম শ্রেণীর 2 ছাত্রী ও 8ম শ্রেণীর 1 ছাত্রী। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, যে বিষয়টা জানতে চাইবো তোমার কাছ থেকে প্রথমেই, যে সত্যি কি কোনো বান্ধবীর জন্মদিন সেদিন ছিল? বাড়ি থেকে বান্ধবীর বাড়ির দূরত্ব কত? তারা 3 জন কি সত্যি বান্ধবীর বাড়িতে গিয়েছিল? কটার সময় গিয়েছিল? এখনো পর্যন্ত পরিবার সূত্রে কি জানতে পারছো? দেখো, একেবারেই গতকাল দীপা রায়ের জন্মদিন, আর এই দীপা রায় তার অপর 2 বান্ধবী মনিকা এবং স্বপ্নাকে কিন্তু আগে থেকেই ইনভাইট ছিল যে তারা কিন্তু বার্থডে পার্টিতে যাবে। সেই মতোই কথা হচ্ছিল এবং তারপরেই ঠিক 10:30 নাগাদ বুধবার দিন তারা কিন্তু বের হয় এবং তাদের একটি ক্যাফেতে যাওয়ার কথা ছিল। সেই মতোই তারা সেখান থেকে রওনা দেয় এবং পরিবারকে বলে আসে যে 2-3 ঘন্টার মধ্যে তারা এই জন্মদিনের অনুষ্ঠান সেরে বাড়ি ফিরবে। কিন্তু দিন যতই গড়ায় ততক্ষণ কিন্তু তারা 3 জনেই না ফেরায়। কার্যত তাদের মধ্যে, পরিবারের মধ্যে কিন্তু কৌতূহল তৈরি হয়। পরবর্তীকালে 3 পরিবার কিন্তু একেবারে যৌথভাবেই এই প্রধাননগর থানায় কিন্তু অভিযোগ দায়ের করে। মনিকা এবং তার আরো 2 বান্ধবী দীপা সহ স্বপ্না, তারা কিন্তু একই এলাকারই বাসিন্দা, অর্থাৎ এই 55 কলোনি 1 নম্বর ওয়ার্ডে 2 নম্বর গলির এই ঘটনা। আর গোটা ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্রধাননগর থানার পুলিশ। এই দীপা রায়, তার হাতে মোবাইল ছিল কিনা বা বাকিদের হাতে মোবাইল ছিল কিনা, সেই মোবাইল কতক্ষণ আগে বন্ধ হয়েছিল, বাকি কোথায় গিয়েছিল, কোন ক্যাফেতে যাওয়ার কথা ছিল, পরিবারের সঙ্গে কি কথাবার্তা হয়েছিল, পুরো বিষয়টি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্রধাননগর থানার পুলিশ। এবং তোমাকে জানিয়ে রাখি যে পরিবারের পক্ষ থেকে শুধু নয়, স্থানীয় বিধায়ক তিনিও কিন্তু ঘটনাস্থলে আজ গিয়েছিলেন এবং স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছেন তিনিও পুরো বিষয়টি, তারাও দেখছে যে কোনো সূত্র পাওয়া যায় কিনা এই 3 জন নিখোঁজ হওয়ার পেছনে। যদিও ইতিমধ্যে নিখোঁজ অভিযোগের দায়ের হতেই প্রধাননগর থানার পুলিশ তারা কিন্তু তদন্ত শুরু করেছে। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে টিম গঠন করে এই 3 কিশোরীকে কিন্তু উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। স্কুল সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, যেহেতু 3 জন পড়ুয়া একই স্কুলের এবং 7ম 8ম শ্রেণীর ছাত্রী, তাই এই নাবালিকা বা কিশোরীরা পরিবার বা স্কুলের সঙ্গে কোনো যোগাযোগ রেখেছিল কিনা সেদিকেও খোঁজ খবর করা হচ্ছে। এবং পুলিশ মনে করছে যে এই 3 ছাত্রী কোথায় যেতে পারেন? পরিবারের লোক কাউকে এখনো পর্যন্ত সন্দেহ করছেন? সন্দেহের তালিকায় কি কেউ রয়েছে? দেখো, 3 পরিবারই হচ্ছে একেবারে গরিব ঘরের মেয়ে এবং দীপা যার জন্মদিন ছিল তার পকেটে শুধুমাত্র 300 টাকা ছিল। সেই 300 টাকা নিয়ে শুধুমাত্র সে ক্যাফেতে যাবে এবং সেখানেই তার যে অপর 2 বান্ধবী তাদের সঙ্গে একেবারে ছোট্ট একটি অনুষ্ঠান করার কথা ছিল। আর এ থেকেই পরিষ্কার যে তারা কোনো বড় জায়গায় যাচ্ছে না এবং এই শিলিগুড়ির এলাকার, অর্থাৎ 55 এলাকার মধ্যেই তারা কিন্তু ঘোরার কথা ছিল। কিন্তু তারপরেও তারা কোথায় গেলেন, তাদের কেন যোগাযোগ পাওয়া যাচ্ছে না বা একেবারেই তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করছে না, পুরো বিষয়টি কিন্তু ইতিমধ্যে সন্দেহর ঘরে পরিবারের মধ্যেও রয়েছে। একেবারে তদন্তে কি উঠে আসে অবশ্যই সেদিকে নজর থাকবে, কারণ তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। বাড়িতে বলে গেছে মা একজনের বার্থডে আছে, আমরা বার্থডেটা দোকানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। তারপর থেকে আর আসেনি বাড়িতে। তার সাথে কোনো যোগাযোগ হয়নি, ওনার কাছে কোনো মোবাইল নাই, কারো কাছেই মোবাইল নাই। না, কারো উপরে কোনো সন্দেহ নাই। ওনারা প্রধাননগর গেছেন, ওখানে যায় ডায়েরি করেছেন, মিসিং ডায়েরি। আমরা একটু চিন্তিত আছি যে 3 জন মেয়ে কি করে একসঙ্গে কোথাও যাবে। কোনো লোক যদি জানে বা ওদের বন্ধু বান্ধব কেউ জানে, যদি নাম যদি নাও বলে ইনডাইরেক্টও যদি খবর দেয়, তা আমরা ওকে ঠিক বের করে নিব। কাকদ্বীপে সেখানে আইনের পড়ুয়ার রহস্য মৃত্যু। আইনজীবীর চেম্বার থেকে সোনিয়া হালদারের আইনজীবী যে ছাত্র, আইনের যে ছাত্রী, সেই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। আর চেম্বারে তরুণী দেহ উদ্ধারে এবার গ্রেফতার করা হলো আইনজীবীকে। লুকআউট নোটিশের পর শেষমেশ গ্রেফতার করা হয়েছে। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ হালদার রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, পরিবারের এই সোনিয়ার পরিবারের লোক আগেই সন্দেহ করেছিল, আগেই জানিয়েছিল যে এই আইনজীবীর সঙ্গেই তার সোনিয়ার সম্পর্ক ছিল। আর সেই তারপরে লুকআউট নোটিশ, তারপরে গ্রেফতার। কিভাবে খোঁজ পাওয়া গেল আইনজীবীর? হ্যাঁ দেখো, পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছিলাম, আইনজীবী 13 তারিখের পর থেকে কিন্তু তিনি গা ঢাকা দেন এবং খুব নিজের অবস্থান খুব তাড়াতাড়ি বদলে ফেলছিলেন।
এবং সেই কারণেই পুলিশের এতটা কিছুটা সময় লেগে গেল বটে। তবে পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে তেলেঙ্গানা রাজ্য থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকের স্থানীয় যে স্থানীয় যে আদালত রয়েছে সেখান থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তার পাশাপাশি মেয়ের পরিবারের তরফ থেকে যেটা প্রথমেই অভিযোগ যেটা করা হচ্ছিল যে একটা ওই মেয়েটির, এই 21 বছরের মেয়েটি আইন নিয়ে পড়াশোনা করবে এমনটাই তার ইচ্ছা ছিল এবং সেই মতো এই আইনজীবীর কাছে কিন্তু প্রতিদিন যেত এবং তার সঙ্গে একটা যাওয়া আসার একটা তৈরি হয়। তারপর এই ঘটনা যখন ঘটলো তারপর যেটা দেখা গেল, মেয়েটির যে ব্যাগ, সেই ব্যাগ থেকে পরিবারের হাতে একটি চিঠি লাগে, একেবারে প্রেমপত্র বলতেই পারো। সেখানে তারা কোথায় কবে গিয়েছে, কি করেছে না করেছে, একেবারে সেখানে সরাসরি তারা আরও কয়েকদিনের মধ্যেই তারা নতুন জীবন শুরু করবে, এমনটাই কিন্তু সেই চিঠির মাধ্যমে আমরা জানতে পারি। স্বাভাবিকভাবে এই চিঠিটা সামনে আসার পর পরিবারের তরফ থেকে কাকদ্বীপ থানায় এফআইআর দায়ের করে ওই আইনজীবীর বিরুদ্ধে এবং তারপরই এই আইনজীবী কিন্তু একেবারে গা ঢাকা দিয়ে দেয়। এই আইনজীবীকে ধরার জন্য কাকদ্বীপ থানার পুলিশ একটা বিশেষ টিম তৈরি করে এবং তদন্ত শুরু করে। আজকে তেলেঙ্গানাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ ভালো হয়েছে, ওকে অ্যারেস্ট করেছে, নিয়ে আসুক, তারপর বাদবাকিটা আমরা শেষ দেখে ছেড়বো। হ্যাঁ, আইনের উপরে ভরসা রাখতে চাইছি, আইন যা বলবে তাই করবো আমরা। ওর যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, আর কোনো মেয়ের যেন ও সর্বনাশ না করতে পারে, এটা আমরা চাই। আর তা বাদে ওর লাইসেন্স যেন আগে বাদ, যে উকিল হওয়ার যোগ্যই নয়। দুয়ারের রিপোর্টের এবার মালদার খবরের দিকে নজর রাখতে হবে। হাসপাতালে মহিলা চিকিৎসককে হেনস্থা, রোগীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ, প্রেসক্রিপশন ছাড়া ইনজেকশন দিতে চান, ইনজেকশন না দেওয়ায় মহিলা ডাক্তারকে হুমকি হেনস্থা। দেখুন সরাসরি চলে যাব, সেবক দেব শর্মা রয়েছে আমার সঙ্গে। সেবক, মালদার মালতীপুর হাসপাতালে ডাক্তারকে হেনস্থার যে অভিযোগ এবং যে অভিযোগ করা হচ্ছে প্রেসক্রিপশন ছাড়াই ইনজেকশন দিতে চাপ, কিসের ইনজেকশন, কেন এই চাপ দেওয়া হলো চিকিৎসককে? একদমই দেখো, যে ছবি উঠে এসছে তাতে গালিগালাজ, হুমকি, একটা বিশৃঙ্খলা এবং পুরো বিষয়টি চিকিৎসক অভিযোগ জানিয়ে বলছেন যে তাকে হুমকি দেওয়া হয়েছে, হেনস্থা করা হয়েছে। ইতিমধ্যেই তিনি চাঁচল থানায় আজ অভিযোগ দায়ের করেছেন রোগীর পরিবারের বিরুদ্ধে। এক রোগী, তাকে বয়স্ক রোগী, তাকে আনা হয়েছিল, ঘাড়ের ব্যথাজনিত কিছু সমস্যা ছিল। চিকিৎসক যেটা দাবি করছেন তিনি প্রয়োজনীয় ওষুধপত্র লিখে দেন, কিন্তু এরপরেই রোগীর পরিবারের লোকজন তারা একটি ইনজেকশন বার করে বলেন যে এই ইনজেকশনটা যাতে রোগীকে দিয়ে দেওয়া হয়। ডাক্তার দাবি যে তিনি সঙ্গে সঙ্গেই বলেন যে এটা কিসের ইনজেকশন বা তিনি যেটা নিজে প্রেসক্রাইব করেননি তা দেবেন কেন। তখন পরিবারের পক্ষ থেকে নাকি বলা হয় এই রোগীকে এই ইনজেকশন দিতে হয় ব্যথার সময়। এর আগেও তারা নাকি একাধিকবার এই ইনজেকশন প্রয়োগ করেছেন, কিন্তু প্রেসক্রিপশন দেখতে চান। এরপরে এই কর্তব্যরত মহিলা চিকিৎসক যে ঠিক কি প্রেসক্রিপশন রয়েছে এবং কেন কি ইনজেকশন তাকে দিতে হবে, কিন্তু অভিযোগ প্রেসক্রিপশন দেখানো হয়নি, অথচ পরিবারের লোকজন নাকি চাপ সৃষ্টি করতে থাকেন যে ইনজেকশন দিতে হবে কারণ রোগী অসুস্থ এবং তিনি কেন দেবেন না। এ নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়, সেই সময়ে হেনস্থার ঘটনা ঘটেছে এমনটাই অভিযোগ। ইতিমধ্যেই চাঁচল থানা পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে, যদিও রোগীর পরিবারের এখনো নির্দিষ্ট করে খোঁজ বা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ যেটা জানিয়েছে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে যে ঠিক কি ঘটনা, কি পরিপ্রেক্ষিতে হয়েছে এবং কেন এই ধরনের ঘটনা হলো, এবং রোগীর পরিবারের সঙ্গেও কিন্তু যোগাযোগ, প্রয়োজন আইনি পদক্ষেপ যে নেওয়া হবে এটা কিন্তু প্রশাসন স্পষ্ট করেছে। সব মিলে নিরাপত্তাহীনতায় রয়েছেন এমনটাই বলছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। এই আছে বেশ
একটা মেডিসিন একটা ব্যাগ থেকে বের করে দিয়ে আমাকে বলেন যে এই ইঞ্জেকশনটা পুশ করতে হবে। আমি তাকে জানাই যে এটা কিসের ইঞ্জেকশন এবং কেন তাকে দিব। বলেছেন যে এটা নাকি খুব জরুরি ইঞ্জেকশন, নাকি দিতেই হবে, 6টা নাকি আগে দিয়েছে। আমি জানাই যে তাহলে প্রেসক্রিপশন দিন, প্রেসক্রিপশন ছাড়া আমি দিব না, বাইরের ইঞ্জেকশন নিয়ে আসলেও তাকে দিতে হবে। এবং তাকে যখন দিতে রাজি হয়নি এবং তাকে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমাকে এমার্জেন্সিতে ভীষণভাবে হ্যারাসমেন্ট করা হয়। কোথাও চিকিৎসার গাফিলতি, তাকে প্রেশার দেখা হয়, তাকে প্রেশার চেক করা হয়, তাকে প্যারাসিটামল দেওয়া হয়, তাকে ফ্যামোটিডিন দেওয়া হয়। ভুলভাল ইঞ্জেকশন আমি কেনই বা দিব, উইদাউট প্রেসক্রিপশন কেনই বা দেবো? তার যদি কিছু রিস্ক হয়ে যায়, কিছু ক্ষতি হয়, কোনো রকম সাইড এফেক্ট হলে ওনারা কি আমাকে ছেড়ে কথা বলবেন না? আমার রেজিস্ট্রেশন তখন বাতিল হয়ে যাবে, তাহলে আমি কেন দেবো? পদ যেতেই নেতার গোসা, দলের ব্লক অফিসার ফার্নিচার নিয়ে গেলেন বাড়িতে। পদ যেতেই অভিমানী প্রাক্তন ব্লক সভাপতি কুমারগ্রামের পার্টি অফিসে বেনজির ঘটনা। অফিসে যত ফার্নিচার ছিল সব ফার্নিচার পদ যেতেই নিয়ে গেলেন বাড়িতে। রাজকুমার রয়েছে আমার সঙ্গে, রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, সত্যি বেনজির ঘটনা, পদ নেই বলে সমস্ত আসবাব নিয়ে চলে গেলেন বাড়িতে? একদমই, দেখো, শুধুমাত্র বেনজির না, কিছুটা ঘটনাটা কিন্তু নাটকীয় বটে। তার কারণ হচ্ছে যে পূর্বতন বা প্রাক্তন যে ব্লক সভাপতি ধীরেশ চন্দ্র রায়, ওনার অভিযোগ যে উনি যখন দায়িত্বে ছিলেন তখন নিজের টাকায় নিজের গাটের পয়সা খরচা করে এই সমস্ত ফার্নিচার করেছিলেন এবং এই ফার্নিচারের এখন যে লক গুলো রয়েছে সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে, এর যে ড্রয়ার রয়েছে সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে এবং এই ভাঙার সময় তাকে জানানো হচ্ছে না। এই কারণেই তিনি গোসা করে কিন্তু একেবারে সমস্ত ফার্নিচার, যেগুলো তার দাবি যে তিনি বাড়ি থেকে নিয়ে এসেছিলেন, ব্যবসার কাজে ব্যবহার করতেন, সেখান থেকে নিজের ব্যবসা থেকে নিয়ে এসেছিলেন, তিনি সেগুলো একেবারে নিয়ে চলে গেছেন। যদিও যে বর্তমান সভাপতি আছে তার যে গোষ্ঠী, তাদের দাবি যে পার্টি অফিস কারো ব্যক্তিগত সম্পত্তি হয় না, ফলে পার্টি অফিসের যে সমস্ত জিনিস থাকে সেটাও কারো ব্যক্তিগত সম্পত্তি হওয়ার কথা নয়। যদিও পূর্বতন সভাপতি সবকিছু নিয়ে চলে গেছে, নিয়ে যাক, এবং তারা এতে আরো সন্তুষ্ট হয়ে একেবারে ওই পার্টি অফিস শুদ্ধিকরণ করেছে। বেশ, ব্লক সভাপতির পদ যেতেই তার বিদায়ের পরই পার্টি অফিস শুদ্ধিকরণ। ব্লক সভাপতির বিদায়ে অফিসের যারা একাংশ রয়েছেন তারা শুদ্ধিকরণ করলেন, সেই ছবিও দেখছেন। দলে নতুন দায়িত্বে আসবে, নতুন মুখ আসবে, তারা দল পরিচালনা করবে স্বাভাবিকভাবে। টেবিল থেকে নতুন ড্রয়ারগুলো ভেঙে দেওয়া হলো, এভাবে চলতে পারে না। তাই আমি ভাবলাম যে আমার অর্থ ব্যয়ে যে সমস্ত সরঞ্জাম সেখানে পার্টি অফিসে জমা আছে সেগুলো আমি ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। কারা কি ভাবলো, কারা কি বললো আমার জানা নেই। আমি শুনলাম নাকি গঙ্গা জল ধুয়েছে, আমি খুব খুশি হলাম। কোনো বিষয় নেই, যার জিনিস উনি নিয়ে গেছে, নিজের জিনিসটা নিয়ে গেছে। কিন্তু পার্টি অফিস একদম ফাঁকা হয়ে গেল, আপনারাই তো বুঝবেন কোথায়। আমাদের চেয়ার আছে, চেয়ার আনতেছি, কোনো সমস্যা নেই। আবার নতুন করে কিনবেন, এরকম কোনো বিষয় নেই, এরকম কোনো বিষয় নেই। যার জিনিস ছিল সে নিয়ে গেছে, আমাদের চেয়ার আছে। আমরা লোকে তো খারাপ চোখে দেখছে, এরকম কোনো বিষয় নেই, এরকম খারাপ দেখার কোনো বিষয় নেই। যার জিনিস ছিল উনি নিয়ে গেছে। সরকারি প্রকল্পে বাড়ির জন্য কাটমানির দাবি, এমনটাই অভিযোগ রয়েছে। সমীক্ষার সময় কাটমানির দাবির অভিযোগ, কাটমানি না দেওয়ায় যোগ্য প্রাপকদের নাম বাদ। মালদা চাঁচলে ব্লক অফিসের কর্মীদের বিরুদ্ধে রীতিমতো অভিযোগ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে সেবক দেব শর্মা রয়েছে। সেবক, কতজন যোগ্য প্রাপকের নাম বাদ গেছে, কি অভিযোগ, কি জানা যাচ্ছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কি বক্তব্য? দেখো, চাঁচল ব্লক অফিসে আজকে এই নিয়ে বিক্ষোভ করেন মানে বঞ্চিত উপভোক্তা যারা আবেদন করেছিলেন। তারা বলছেন তারা প্রাপক, যোগ্য প্রাপক, তাদের পাওয়ার কথা ছিল। কারণ বাংলার বাড়ি প্রকল্পে সাধারণত যে ধরনের ক্রাইটেরিয়া থাকে, অর্থাৎ তারা কিন্তু একটা অস্থায়ী বা জোড়াতালি দেওয়া বাড়িতে কোনোভাবে রাত কাটাচ্ছেন, এই অবস্থায় তারা আশা করেছিলেন যে সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। কিন্তু সরকারি কর্মী যারা সমীক্ষার জন্য গিয়েছিলেন তারা তাদের নাম বাদ দিয়ে দিয়েছেন, কারণ তারা নাকি কাটমানি দিতে পারেননি। এই সরকারি কর্মী যারা সমীক্ষায় গিয়েছিলেন তারা নাকি টাকা চেয়েছিলেন, এমনটাই দাবি করছেন এই আন্দোলনকারীরা। এবং এই ঘটনা চাঁচল 1 নম্বর ব্লকে মূলত ঘোষপাড়া, কলিগ্রাম, সেই সব এলাকার লোকজন আজকে আন্দোলন শুরু করেন, ধর্ণা অবস্থান করেন। সব মিলিয়ে এই সংখ্যা অন্তত 300 থেকে 400 হবে, এমনটাই দাবি করছে আন্দোলনকারীরা। যদিও প্রায় 30 জন উপভোক্তা আজকে এই আন্দোলনে সামিল হন এবং দিনভর তারা আজকে এই ব্লক অফিসে বসেছিলেন। যদিও ভিডিও বা
এসডিও তারা নির্বাচন কমিশনের দল মালদায় আসায় তারা মালদা সদরে ছিলেন, ফলে তাদের সঙ্গে কোনো রকম কথা বা আশ্বাস নির্দিষ্টভাবে মেলেনি। বিকেল 5:30 নাগাদ আন্দোলন প্রত্যাহার করে নেন এই আন্দোলনকারীরা। তবে তারা বলেছেন যে তারা ফের আন্দোলন করবেন প্রয়োজনে, কারণ তারা যোগ্য প্রাপক। আর এই নিয়ে কিন্তু শাসক দল তাদেরও একাংশ সুর চড়িয়েছে, তারাও ক্ষোভ প্রকাশ করেছে যেভাবে সরকারি প্রকল্পের সুবিধা গরিব মানুষের পাওয়ার কথা তা নাকি পাচ্ছেন না এখানকার চাঁচলের আবেদনকারীরা। যদিও প্রশাসন বলেছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে, এমনটা কিন্তু সরাসরি আশ্বাস না দিলেও প্রশাসনিকভাবে খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে, এমনটাই খবর। বেশ, আমাদের ঘরে নাম এসেছিল, বারবার অনেকবার হয়েছে ইনকোয়ারি করার সত্ত্বেও লাস্টে যেটা ইনকোয়ারি হয়েছে ওটার পর তারপর শুনছি যে নাম কাটা হয়েছে। কেন কাটলো নামটা? এখন ওরা টাকার জন্য টাকা চেয়েছিল, আমরা টাকা দিতে পারিনি, ওই কারণে ওরা কারা? ব্লক থেকে যারা ইনকোয়ারি করছে ঘর পাওয়ার জন্য। ঘরে নাম নেই? হ্যাঁ, লিস্টের নাম আছে, কেটে দিয়েছে এই যে রিসিভ কপি। কেন কাটলো? কেন কাটলো তো আমরা কি করে বলবো, টাকা পয়সা চাইছে, হয়তো টাকা পয়সা দিতে পারি না। টাকাটা কারা চাইছে গিয়ে? যারা যাচ্ছে ইনকোয়ারিতে। কত টাকা করে চাইছে? 20,000 করে। 20,000 টাকা থাকলে তো আমি রাজবাড়ি কিনতে পারবো। আমার বর্তমানে নাম ছিল কিন্তু কেটে দেওয়া হয়েছে। ব্লক থেকে যে অফিসার এর আগে গেছিল আর তার সাথে অ্যাসিস্ট্যান্ট থাকে বাপি, ওই আমার কাছে টাকা চেয়েছিল, আমি বলেছিলাম আমি দিতে পারবো না। তারপরে এসে দেখি যে আমার যে লিস্টের প্ল্যান আছে ওই প্ল্যানে আমার নাম নেই। টাকা দিতে পারলেন না, সেই কারণে নাম কেটে গেল। এখন ওটাই হবে, টাকা ছাড়া কোনো কাজই হচ্ছে না। আমাদের ব্লকের স্টাফরা কাঁচা বাড়ি রেখে ঘর দিচ্ছে না, দোতলা 3তলা বাড়ি 4তলা বাড়িকে ঘর দিচ্ছে টাকা বিনিময়ে। এলাকায় গিয়ে টাকা যাচ্ছে, একবার যাচ্ছে টাকা নিচ্ছে, 4-5 বার ইনকোয়ারি করছে, একবার এক রকম। হয় পাওয়া যোগ্য, বেড়ার বাড়ি, টালির বাড়ি, প্লাস্টিকের ঘর আছে, ঘর যদি না পাই তো আবার ব্লকে অনশন দেবে, না হলে আমরা রাস্তা বন্ধ করবো, অবরোধ করবো। পর আন্দোলনটা অবশ্যই যুক্তিসঙ্গত আছে, যদি এরা পাওয়ার যোগ্য থাকে তাহলে এদেরকে ঘরটা দেওয়া উচিত। কিছুরও বিনিময়ে কিছু আধিকারিকরা বারবার দফায় দফায় গিয়ে একটা ঘর মানুষ পাবে, একবার ইনকোয়ারি হবে। সেখানে আমি দেখলাম আমার এলাকায় একটা উপভোক্তার বাড়িতে 5 বার গেছেন, একবার ইনি অ্যালাউ করে দিলেন, আর একবার অন্যজনকে কেটে দিচ্ছেন কিছুরও বিনিময়ে। এটা আমাদের খুব খারাপ লাগছে। ঘরটা ইনকোয়ারিতে কোনো জনপ্রতিনিধি জড়িত না, এখানে আধিকারিকরাই জড়িত আছেন। আমরা বিডিও ম্যাডামের সঙ্গে পঞ্চায়েত সমিতি বসবো, যাদের নাম ছিল লিস্টে ওদের পুনরায় ইনকোয়ারি করে তারা যেন পায়, এইটুকু আমি তাদেরকে আশ্বাস দিতে পারি। এবার একটা ছবি দেখাবো আপনাদের, ছবিটা দেখুন। বাড়ির উঠোনে গাঁজা গাছের চাষ হচ্ছিল, আর সেই দাগ কাটারি দিয়ে সেই গাঁজা গাছ কাটলো পুলিশ। বলাগড়ের চর খড়ামারির বাড়ির উঠোনে গাঁজা চাষ হচ্ছিল এইভাবে, অবৈধভাবে গাঁজা গাছ চাষ স্থানীয়দের একাংশে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে সোমনাথের সঙ্গে কথা বলবো। সোমনাথ, একটা বিষয় একটু জানতে চাইবো, যে গাছগুলো দেখে তো মনে হচ্ছে যে অনেক দিনের গাছ, অনেকটা বড় হয়ে গেছে গাছ। এতদিন পর পুলিশের অভিযান, এতদিন কি পুলিশ প্রশাসন কিছুই জানতো না এভাবে একটা এলাকায় বাড়ির উঠোনে গাঁজার চাষ হচ্ছে অবৈধভাবে? হ্যাঁ দেখো তমশ্রী, যে আগেও এরকম অভিযান পুলিশ বলাগড় থানার পুলিশ চালিয়েছে। বলাগড় থানার ওসি কাজে গোপন সূত্রে খবর, এবারও গোপন সূত্রে খবর এসেছে, এবং আগেও এরকম বলাগড়ে বিভিন্ন জায়গায় বলাগড় থানার ওসি এবং তার পুলিশ বাহিনী নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় গাঁজা গাছ নষ্ট করেছে। এবং হতবাক হয়ে যান যে ওসি গিয়ে যে বাড়ির উঠানে এই চাষ হচ্ছে, এবং বাড়ির যে পিছন দিকে চরখড়ামারি পুরো একাধিক বাড়িতে এরকম গাঁজা চাষ হচ্ছে। সেই সব বাড়িতে যায়, এবং যেখানে পুলিশের হাতে বন্দুক থাকে সেখানে পুলিশের হাতে লাঠি, কাস্তে, দা, কাটারি এসব নিয়ে গিয়ে যেসব গাঁজা গাছ রয়েছে সেসব গাঁজা গাছ কেটে নষ্ট করে, এবং ওখান থেকে নিয়ে অন্যত্রে নিয়ে গিয়ে সেখানে গাঁজা গাছগুলোকে পুড়িয়ে দেওয়া হয়। এবং গ্রামবাসীরা তারা ভীত থাকে যে যেসব বাড়িতে গাঁজা চাষ হচ্ছে সেসব গাড়ি থেকে যে পুলিশকে যে জানাবে সেইটুকু তারা জানাতে ভয় পায়, যে যারা এই গাঁজা চাষ করছে তারা ভয় দেখায়, যদি কোনো রকম যে কাউকে জানানো হয় তাহলে তাদের বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নেবে। সেই কারণে পুলিশকে এতদিন গ্রামবাসীরা তারা জানাতে পারেনি। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, এবং সেই সব গাঁজা গাছ কেটে পরিষ্কার করে সেই সব গাঁজা অন্যত্র নিয়ে গিয়ে সেসব জ্বালিয়ে দেয়। তমশ্রী। বেশ সোমনাথ, গাঁজা চাষ হচ্ছে কতদিন ধরে চাষ হচ্ছে? অনেকদিন হচ্ছে, বছরই হয়। এটা বিক্রি হয়, টাকা হয়। বেকার মেয়ে ছেলে আছে তারা এগুলো লাগায়, বেড়ারা যে তোমরা বাড়ি বিয়ে কি করবে, এগুলো চাষ করো, টাকা হবে। মানে প্রায় অনেক ঘরে ওই ওদিকে এটা ভালো হয়েছে, আমরা খুশি হয়েছি। পুলিশ থাকে কিছুর জন্য, এই দেশটা রক্ষা করার জন্য এরা।
এবার একটা ছবি দেখাবো আপনাদের, যেখানে নদীতে ভূমি আধিকারিক। আপনারা ভাবছেন নদীতে কেন ভূমি আধিকারিক? আপনাদের জানিয়ে রাখি, বালি চোর ধরতে নদীতে ভূমি আধিকারিক। মহিষাদলে রূপনারায়ণে পুলিশি অভিযান ধরপাকড়। নদীতে নেমে অভিযানে ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা, আর সেখান থেকেই ধৃত 8 হাওড়া ও পূর্ব মেদিনীপুরের 8 বাসিন্দাকে গ্রেফতার করেছে। এইগুলো কোথায়, বালিগুলো কোথায় যাবে? ভাটায়, বিগফিল্ডের কি নাম? সানিভাটা। সানিভাটা কোথাকার সেটা? সানিভাটা হয়তো হাওড়া না মায়াচর? মায়াচরের সানি বিগফিল্ডের। হ্যাঁ, এদের হচ্ছে যে রাধাপুর ভাটাটা। আচ্ছা, মানে কি শিবু জানা। যে ছবি আপনারা দেখলেন, নদীতে ভূমি আধিকারিক, এবং ভূমি আধিকারিক এই নদী থেকে 8 জনকে গ্রেফতার করা হয়েছে। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, অভিযান চলে, ধরপাকড় চলে, গ্রেফতারও করা হয়, কিন্তু ছবিটা বদলায় না, ছবিটা যে কে সেই থাকে। তমশ্রী, তুমি ঠিকই বলেছ, এলাকার মানুষও এই কথা বলছেন। আসলে রূপনারায়ণ নদী হোক কিংবা হুগলি, হলদি, সব নদীতেই দেখা যায় চোরা কারবারিরা, অর্থাৎ বালি চোরের যারা বালি চোর, তারা কিন্তু দিনে রাতে অবাধেই একেবারে বলা যায় যে পরিবেশের ভারসাম্যকে নষ্ট করে তারা নদীতে এভাবেই বালি চুরি করে। এবং যে ছবিটা দেখাচ্ছি দেখো, সেটা কিন্তু মহিষাদলের অমৃতবেড়িয়ার রূপনারায়ণ নদীর ওপর। এবং রূপনারায়ণ যে নদ, সেখানে অবাধেই বালি কাটা চলে। এবং সেখানে অভিযুক্ত কারা না, শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের দুষ্কৃতীরা নয়, একই সঙ্গে হাওড়া কিংবা দক্ষিণ 24 পরগনা থেকেও নৌকা করে তারা আসেন এবং বালি অবাধেই কাটেন। এবং হাল কিন্তু কখনোই ফিরছে না, যেটা তুমি বললে ঠিকই। কিন্তু এই খবর যখন এলাকার মানুষজন দেন পুলিশকে, তারা সচেষ্ট হলে কি করতে পারেন, ভূমি দপ্তরের আধিকারিকরা কি করতে পারেন, সেটা কিন্তু এই ছবি থেকে পরিষ্কার। যেখানে দেখা যাচ্ছে অমৃতবেড়িয়ায় নদীতে শুধু পুলিশ নয়, একই সঙ্গে গোপন সূত্রে খবর পেয়ে তারা কিন্তু ভূমি আধিকারিকরাও কিন্তু ড্রাইভ দিয়েছেন, চলে নেমে গেছেন, নেমে 8 জনকে গ্রেপ্তার করেছেন। তাদের মধ্যে কয়েকজন আছে হাওড়ার বাসিন্দা, কয়েকজন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, তাদেরকে হলদিয়া আদালতে তোলা হয় ধৃতদের। কিন্তু এই যে ধরপাকড় ধরা হচ্ছে, কিন্তু টানা বা ধারাবাহিকভাবে এই ধরপাকড় না চলার ফলে এলাকার মানুষের অভিযোগ যে আগের মতো ঠিক যে কেসেই, অর্থাৎ জামিন পেয়ে দুষ্কৃতীরা বেরিয়ে আসে, আবার তারপরে তারা অবাধেই বালি কাটতে থাকে। অর্থাৎ পুকুর নয়, নদী চুরি। নদী চুরি মানে নদীর যে একেবারে বালি তা কেটে নেওয়া হয় এবং কেটে তা অবাধে পাচার করা হয়, বিক্রি হয়। এবং সবটাই যখন দিনে দুপুরে হয়, রাতেও হয়, তা দেখার দায়িত্ব কাদের, সেই নিয়ে যখন ভূমি দপ্তর আর পুলিশের মধ্যে একটা দোলাচল চলে, সেই সুযোগটা নেয় সুযোগ সন্ধানী কিছু মানুষ, যারা কিনা এই বালি চুরি করে এবং নদীর ওপর থেকে পরিবেশের ভারসাম্য নষ্ট করে দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর এভাবেই তারা বালি কাটে। এবং তারা এই বালি কাটার ফলেই কিন্তু ভাঙনও দেখা দেয়। অমৃতবেড়িয়া এলাকায় ভাঙন বলা যায় ফি বছরই দেখা যায়। এসবও তার একটা অন্যতম কারণ বলে এলাকার মানুষের দাবি। তারাও চাইছেন শুধু এই একবার 8 জনকে গ্রেপ্তার নয়, বছরের পর বছর টানা ধারাবাহিকভাবে অভিযান চলুক, ধরপাকড় চলুক নদীর বুকে, তাহলেও হাল ফিরবে বলে তাদের দাবি। তমশ্রী, আমরা গত কয়েকদিন ধরে গোপন সূত্রে খবর পাচ্ছিলাম এবং সেই অনুযায়ী আজ ভোর 5টা নাগাদ ওসি মহিষাদল সাহেবের সহযোগিতায় আমরা, আমাদের দপ্তরের অফিসাররা, আধিকারিকরা ছিলেন, স্টাফেরা ছিলেন, সবাই গিয়ে সকাল 8টা নাগাদ রূপনারায়ণ নদীর মাঝখান থেকে 2টো নৌকোকে আমরা বাজেয়াপ্ত করি এবং ধরি। এবং তারা সেখানে আমরা দেখতে পাই যে তারা বালি কেটে ওখানে স্ট্যাক করছেন ওই নৌকোতে, এবং নৌকোগুলোকে ধরে আমরা পুলিশের হাতে তুলে দিই এবং এফআইআর করি। আইনি প্রক্রিয়াগুলি এখন চলছে। পুলিশ যথেষ্ট হেল্প করেছে। ওনারাই অ্যাকচুয়ালি বোট নিয়ে নদীর মাঝখানে গিয়ে ওয়েট করছিলেন, প্রায় 2 ঘন্টা ধরে ওয়েট করেছেন। আমরা দাঁড়িয়েই ছিলাম এবং যখনই দেখা গেল নৌকাগুলো বসলো, ওনারা সেটা দেখলেন, দূর থেকে ওয়াচ করলেন এবং যেই মুহূর্তে কাটা শুরু হলো, ওনারা গিয়ে ক্যাপচার করলেন রেড হ্যান্ডেড। এবং আমরা গেলাম, জয়েন্টলি অপারেশনটা হলো এবং সেইভাবে আমরা ওদেরকে ইন্টারোগেট জানতে পারলাম যে ওরা বললো যে মাঝে মধ্যে ওরা আসে
ওদের কাছ থেকে আমরা এটা জানতে পারলাম যে ওরা যে কাগজপত্র সেরকম ভ্যালিড কিছু দেখাতে পারেনি ডকুমেন্ট একটা, কারণ যার ফলে আমরা ওদেরকে নিয়ে আসি এবং পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিই। পূর্ব মেদিনীপুরের ছবিটা আপনারা দেখলেন, যেখানে বালি পাচার চলছিল এবং সেই বালি পাচারের অভিযোগ ছিল, সেখানে প্রশাসনের পদক্ষেপ 8 জনকে গ্রেফতার করা হলো। অন্ডালে একই ছবি, বালি পাচার, আর সেই বালি পাচারের অভিযোগে এবার বিক্ষোভ, আর্থ মুভার আটকে বিক্ষোভ স্থানীয়দের। অন্ডালের সিঙ্গারান নদী থেকে বালি পাচারের অভিযোগ। সরাসরি চলে যাব, অর্পণ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অর্পণ, কাদের বিরুদ্ধে বালি পাচারের অভিযোগ এবং প্রশাসন কি পদক্ষেপ নিল? কারণ বিক্ষোভ তো দেখালেন স্থানীয়রা। হ্যাঁ দেখো, একেবারেই কিন্তু অন্ডালের যে তারকডাঙ্গা এলাকা রয়েছে সেখান দিয়ে বয়ে গিয়েছে সিঙ্গারন নদী, আর সেই সিঙ্গারন নদী থেকে কিন্তু বালি তোলা হচ্ছিল, অর্থাৎ রেলের সাইডিংয়ের কাজ চলছিল এবং যে ঠিকাদার বরাত পেয়েছে সেই ঠিকাদার সেই সিঙ্গারন নদী থেকে বালি তুলছিল, এমনটাই স্থানীয়দের অভিযোগ। আর তার জেরেই কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে, বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ, কারণ রেলের সাইডিংয়ের যে কাজ চলছে সেখানেই এই বালি যাচ্ছিল। সেই ঠিকাদার সেই সিঙ্গারন নদী থেকে অবৈধভাবে বালি তুলছিল, এমনই অভিযোগ করছে স্থানীয়রা। খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং বিক্ষোভ দেখান। এরপরেই অন্ডালের ভূমি রাজস্ব দপ্তরে খবর দেওয়া হয়, স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। অন্ডাল থানার পুলিশ এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা সেখানে গিয়ে সেই জেসিবি মেশিন এবং 3টি ট্রাক্টর তারা বাজেয়াপ্ত করে। এবং এই গোটা ঘটনায় কিন্তু স্থানীয়রা যারা জানাচ্ছেন যে এভাবেই কিন্তু অবৈধভাবে দিনের পর দিন বালি তোলা হয় এই সিঙ্গারন নদী থেকে। বেশ, ওই গাড়িগুলোকে আটকিয়েছি, আমরা বালি চুরি করতে বাধা দিচ্ছি যেন এইভাবে না কাজ হয়। আমরা প্রধানকে জানিয়েছি, বিডিও সাহেবকেও জানালাম। আমরা চাইছি যে এই বালি চুরি বন্ধ হোক। এখানে কোথা থেকে একটা বাইরে থেকে কোম্পানি এসেছে, ও চুরিভাবে বালি নিচ্ছে, আমাদের লোকালদের কোথাও শুনছে না, কিছু না। এই যে বালিটা কাটছে যেভাবে, তো আমাদের মানে জলটা এমনভাবে হয়ে যাবে যে সকরা তারকপুর এই 12 নম্বর জল ঢুকে যাবে এই যেভাবে বালিটা নিচ্ছে। এর সামনে বড় বড় টাওয়ার রয়েছে, টাওয়ারগুলো মোটামুটি নষ্ট হয়ে যাবে। তো তাই আমরা এখানে এসে দেখছি যে বালি আমার রুকেছে এখানে সমস্ত কিছু কাজটা ইস্টার্ন রেলওয়ের দ্বারা বিড হয়েছে। বিডে আমরা ফার্স্ট মানে L1 হয়ে কাজটা শুরু করেছি। আমাদের ROW পেয়ে গেছি ইস্টার্ন রেলওয়ে থেকে। ওইখানে একটা 6 স্প্যানের ব্রিজ হবে, 6 স্প্যানের ব্রিজ হবে, ওখানে পাইল হবে। পাইলের জন্য EV2 টেস্ট করা হবে। EV2 টেস্ট করার জন্য যা প্রসেসের দরকার সেই প্রসেস অনুযায়ী আমরা কাজ করছি এবং সেটা পুরোটাই ইস্টার্ন রেলওয়ের পারমিশনেই করছি, ইস্টার্ন রেলওয়ের গাইডেই করছি। পূর্ব মেদিনীপুর, সেখানে বালি চুরি, গ্রেফতার হলো 8 জন। আবার অন্যদিকে অন্ডালে সেখানে দেদার বালি চুরি হচ্ছে, যার জন্য বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। খড়িবাড়িতেও একই ছবি, নদী থেকে দেদার বালি চুরি হচ্ছে, পুলিশের অভিযানে গ্রেফতার করা হলো 2 জনকে। বাজেয়াপ্ত বালি বোঝাই 2টি ট্রাক্টর। খড়িবাড়ির ডুমুরিয়া নদী থেকে বালি চুরির অভিযোগ। বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কতদিন ধরে, তার মানে বোঝাই যাচ্ছে দিনের পর দিন এই বালি চুরি হয় এবং পুলিশি অভিযানে গ্রেফতার করা হলো 2 জনকে। এই অভিযান কি আগামী দিনেও চলবে? ছবিটা কি আদৌ বদলাবে? দেখো, স্থানীয় বাসিন্দারা কিন্তু বারবার অভিযোগ তোলে যে এই ডুমুরিয়া নদী, যেই নদীকে কিন্তু বারবার খননের পরে নদীর যে গতিপাত তা যেমন একদিকে পরিবর্তন হচ্ছে, তেমনি এলাকায় কিন্তু জলকষ্ট সমস্যাও ভুগছে। আর এই ডুমুরিয়া নদী থেকে বারবার দেখা যায় যে বালি মাফিয়াদের দাপাদাপি। আর এই ধরনের অভিযোগ পেয়ে কার্যত যখন পুলিশ অভিযান, তারপরেই কিন্তু ধরপাকড় এবং সেখান থেকেই 2টি বালি বোঝাই ট্র্যাক্টরকে যেমন বাজেয়াপ্ত করা হলো, তেমনি কিন্তু 2 জনকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ জানাচ্ছে যে আগামী দিনে ভূমি রাজস্ব দপ্তরকে সঙ্গে নিয়ে একটা যৌথ অভিযান চালানো হবে, যাতে করে এই নদী থেকে অবৈধভাবে বালি চুরি রোকা যায়। কারণ দেখা যায় যে মাঝে মধ্যেই পুলিশি অভিযানের পর কিছুটা হলেও নদীঘাট থেকে বালি চুরি বন্ধ হয়, কিন্তু তারপরে ফের কিন্তু বালি মাফিয়ারা তাদের যে রমরমা কাজ তা কিন্তু চালু করেন। এবার এই বালি পাচার রুখতে এবারে কড়া হাতে নেমেছে পুলিশ এবং আগামী দিনে যৌথভাবে অভিযান নামতে চায় পুলিশ। সেই মতোই কিন্তু এদিন এই 2 অভিযুক্তকে শিলিগুড়ি মহকুমা আদালত তোলে, তাদের কিন্তু জেল হেফাজত হয়েছে। অন্যদিকে পুলিশ মনে করছে যে বালি পাচার রুখতে শুধুমাত্র পুলিশ নয়, স্থানীয় মানুষদেরও সতর্ক হতে হবে। স্থানীয় মানুষদের কাছে পুলিশ কিন্তু তাদের যোগাযোগ নাম্বার তা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সরবরাহ করেছে। স্থানীয়দের আশ্বস্ত করেছেন। অন্যদিকে এই অভিযান চলবে বলেও জানিয়েছে প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন। পাথর প্রতিমায় সেখানে বিডিওর গাড়িতে আগুন।
ভিডিওর গাড়ি ও 3টি দোকানে আগুন, আগুনে পুড়ে খাক 2টি বাইকে, আগুনে পুড়লো একাধিক গবাদি পশু। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, কথা বলবো বিশ্বজিৎ হালদারের সঙ্গে। বিশ্বজিৎ, কি মনে করা হচ্ছে, এটা কি পরিকল্পিত একটা চক্রান্ত? কিন্তু এই চক্রান্তের পিছনে কারা রয়েছেন, এখনো পর্যন্ত কি আপডেট তদন্তে? হ্যাঁ দেখো, পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে পাথর প্রতিমা থানার যে দুর্গা গোবিন্দপুর এলাকা রয়েছে, গতকাল 1টা নাগাদ সেই একেবারে ভয়াবহ সেই আগুন কিন্তু দাউ দাউ করে ধরে 3টি দোকান সহ গবাদি পশু এবং যে ভিডিওর গাড়ি, সেই গাড়িতেও কিন্তু আগুন লাগানো হয়। এবং এই ঘটনা যখন সামনে এলো, একেবারে পুলিশ তদন্ত করতে শুরু করে দিয়েছে। আপাতত পুলিশের প্রাথমিক অনুমান স্থানীয় এক যুবক ওই এলাকায় কিছু অপকর্মের সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ চুরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে এবং গ্রামের লোকরা তাকে একাধিকবার ধরে এবং পুলিশের হাতে তুলে দেয়। ঠিক তারপরেই যে প্রশাসনের তরফ থেকে যেটা মনে করা হচ্ছে যে বারে বারে তাকে যখন পুলিশের হাতে তুলে দেওয়া হয়, ঠিক সেই রাত থেকে সে এই ঘটনা ঘটেই থাকতে পারে বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানানো হচ্ছে। যদিও এখনো যুবকের কোনো খোঁজ মেলেনি, পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। অন্যদিকে যে ভিডিওর গাড়ি থেকে শুরু করে এই আগুন বিভিন্ন জায়গায় কিন্তু লাগানো হয় এবং ওই যুবককে কিন্তু এলাকায় কিন্তু এই মুহূর্তে ওই যুবক নেই, যুবকের সন্ধান চালাচ্ছে পুলিশ। বেশ, ধন্যবাদ। আমাদের পাশের পাড়ার বাড়িতে আগুন লেগেছে। কটা বাড়ি পোড়ানো হয়েছে? ওখানে একটা বাড়ি আমাদের পাড়ায় ভিতরে পোড়ানো হয়েছে। রোডে 4টে দোকান, 5টা ছোট দোকান পুড়েছে। দুটো কুবের পাড়াতে একটা গাড়ি পুড়েছে, দুটো বাড়ি পুড়েছে, একটা বাড়িতে 3টে গরু এবং ঘর পুড়ে গেছে। আচ্ছা, গাড়িটা কি শুনছি সরকারি গাড়ি ছিল? সরকারি গাড়ি ছিল, ওদের ড্রাইভার ওখানটা বাড়ি থেকে ভিডিওর গাড়ি। আচ্ছা, অনুমান করা হচ্ছে এটা কি একজনের ক্ষেত্রে সম্ভব না? অনুমান করা হচ্ছে একজনের কাজ না। এনাদের বাড়ির একজন মেয়ে, মানে বাড়ি মালিকের মেয়ে, এই জানলার সাইডে শুয়েছিল, ঠিক আছে। এখানটা একটা স্কুটি দেখা যাচ্ছে, স্কুটিটা আগুন ধরার পর ও আতঙ্কে উঠে পড়ার পর ও যখন বাড়িতে ডাকাডাকি করে, তখন বাইরে যখন এসে দেখা যায় পুরো এখনো কাউকে ধরা যায়নি। এবারে কেউ তো এসে ধরিয়ে দিয়ে গেছে। পূর্ব মেদিনীপুরের এগরা একটি নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ আর তাতেই বিক্ষোভ। চিকিৎসায় গাফিলতিতে এগরা নার্সিংহোমে বিক্ষোভ। প্রসব যন্ত্রণা শুরুর পর অন্তঃসত্ত্বাকে রেফার, এমনটাই অভিযোগ। চিকিৎসায় গাফিলতির অভিযোগে রীতিমতো বিক্ষোভ সেই নার্সিংহোমে, যে ছবি আপনারা দেখছেন। সব ডিগ্রি ফেল ডাক্তারকে নিয়ে এসে এখানে সব 2 নম্বরই ধান্দা খুলেছে। সব পেশেন্ট মারা যাবে, এখানে কেউ দেখাবে না, আর এখানে তালা মারবো, এখানে তালা মারবো। সরাসরি চলে যাব, পঙ্কজ রয়েছে আমার সঙ্গে, পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, যে অভিযোগ সামনে আসছে, সত্যি তো প্রসব যন্ত্রণা শুরুর পর একজন অন্তঃসত্ত্বাকে কি এভাবে সত্যিই রেফার করা যায়? এই যে অভিযোগ, কেন করা হলো রেফার, এবং হাসপাতাল কর্তৃপক্ষ অর্থাৎ এই নার্সিংহোম কর্তৃপক্ষের কি বক্তব্য আর কি অভিযোগ? দেখো তমস্যা, একেবারে যেখানে এগরা মহকুমার এলাকায় এই যে বেসরকারি নার্সিংহোম, শুধু এই নার্সিংহোম নয়, অনেক নার্সিংহোম রয়েছে এইরকম চিকিৎসার গাফিলতি নিয়ে বারবার কিন্তু ক্ষোভ বিক্ষোভ হয়ে উঠে এসছে। সেক্ষেত্রে গত পরশু যেখানে অন্তঃসত্ত্বা মহিলা, যেখানে গর্ভবতী মা, যেখানে প্রথম মাস থেকে তিনি চিকিৎসা হয়ে এসেছিলেন এই নার্সিংহোমে, সেই নার্সিংহোমে যখন গর্ভ যন্ত্রণা হয় তখনই কিন্তু তার যখন ভর্তি করার পরেই কিন্তু 1-2 ঘন্টার পরে তাকে রেফার করা হয়। সেক্ষেত্রে যে রুগীর পরিবারের যে সমস্ত যারা রয়েছেন তারা জানান যে দীর্ঘ প্রায় 9 মাস ধরে চিকিৎসা করে আসা হয়েছে এই নার্সিংহোমে। সেক্ষেত্রে যখন গর্ভ যন্ত্রণা হয় তখন কেন রেফার করা হচ্ছে, সেই ক্ষেত্রে তাকে রেফার করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজে। রেফার করানোর পরেই কিন্তু যেখানে আজ সকালে তার পরিবারের পক্ষ থেকে এসে নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখায় এবং এমন ধুমধুমার পরিস্থিতির সৃষ্টিও হয়, যেখানে তালা লাগানোর পরিস্থিতিও সৃষ্টি হয় নার্সিংহোম মালিককে। তবে নার্সিংহোমের মালিকের, যেখানে নার্সিংহোমের কর্তৃপক্ষ যে রয়েছে তাদের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। অর্থাৎ এখনো কোনো কর্তৃপক্ষের কোনো রিঅ্যাকশন পাওয়া যায়নি। একটা ছবি দেখাই প্রথমে আপনাদের, ছবিটা দেখুন। প্রাথমিক স্কুল,
সবংয়ের প্রাথমিক স্কুল, আর সেই স্কুল এরকম ভাঙাচোরা স্কুলে জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়ারা ক্লাস করছেন, যে ছবি দেখছেন। আর অবশেষে স্কুল বিল্ডিং সংস্কারের জন্য মিলল বরাদ্দ। সবংয়ে প্রাথমিক স্কুলের জন্য বরাদ্দ 28 লক্ষ। সিংপুর গ্রামের প্রাথমিক স্কুলের জন্য বরাদ্দতে স্বস্তি। সরাসরি চলে যাব দিগ্বিজয় মাহালি রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, যে জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতা অবশেষে কাটলো, কতদিনে কাজ শেষ হবে এবং জটিলতাটা কোথায় ছিল? দেখো, সবংয়ের যে স্কুল নিয়ে এখন চর্চা, সেই স্কুলেই কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে সেই স্কুলের বেহাল অবস্থা। সেই প্রাথমিক বিদ্যালয়, সেখানে কিন্তু বছরের পর বছর স্কুল বিল্ডিং বেহাল। তারা স্কুল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে, তারা বিভিন্ন দপ্তরে জানিয়েছে, স্থানীয় বিধায়ককে জানিয়েছে, কিন্তু কোনো রকম কোনো লাভ হয়নি। গত 2 বছর ধরে তারা সর্বশিক্ষা মিশনে আবেদন করেছে, কিন্তু সেখানে কেন্দ্র সরকার টাকা দেয়নি বলে কিন্তু সেই বিল্ডিং সম্ভব হয়ে ওঠেনি। এরপরেই কিন্তু বিভিন্ন জায়গায় এই খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ, এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ থেকে মাত্র একদিনের মধ্যেই প্রায় 28 লক্ষ টাকা স্যাংশন করা হয়েছে স্কুল বিল্ডিং এর জন্য। এবং সেখানে সরাসরি জানানো হয়েছে যে আগামী 9 মাসের মধ্যেই কিন্তু এই স্কুল বিল্ডিংটি হবে। এর কারণ স্কুলের পরিকাঠামোগত দিক থেকে দেখতে গেলে যেমন খারাপ, তেমন কিন্তু স্টুডেন্টদের হার অনেকটাই, শিক্ষক রয়েছে যথেষ্ট, তাহলে স্কুল বিল্ডিং কেন এমন থাকবে, এই নিয়ে কিন্তু অনেকবার প্রশ্ন উঠেছিল। অবশেষে স্বস্তি, কারণ আর 9 মাসের মধ্যেই এই স্কুল কাজ শেষ হবে, সংস্কারের কাজ, এবং ভালো অবস্থায় ফিরবে স্কুল, এমনটাই আশা করা যাচ্ছে। আমি আমার তহবিল থেকে 3 লাখ 4 লাখ টাকা দিতে পারতাম, এটা লাভ হতো না। বিল্ডিংটা একেবারে ধসে গেছে। আমি এবং প্রতিভা, আবু কালাম বক্স, অসিত মাইতি, মৌসুমী দাস, আমরা সবাই মিলে আলোচনা করে মিনিমাম 30 থেকে 35 লাখ টাকা লাগবে। তার জোগাড় করা হয়েছে 28 লাখ, আর কিছু টাকা দিতে হবে। এটা ভেতরে ভেতরে মঞ্জুর হয়ে গিয়ে, ডিপিআর তৈরি হয়ে, এস্টিমেট হয়ে গিয়ে টেন্ডারে যাচ্ছে। চাবলার প্রত্যন্ত গ্রাম, যেখানে সাধারণ মানুষ থাকেন কিন্তু চিকিৎসা সেই পরিষেবা মেলে না, তাদের জন্য উদ্যোগ। জলপাইগুড়ির মাল নাগরাকাটায় চালু হলো ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে আমার সঙ্গে, শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, এই যে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, কোন কোন চিকিৎসা মিলবেন, কোন কোন চিকিৎসকরা থাকবেন এই চিকিৎসা কেন্দ্রে, ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রে? দেখো, বিশেষজ্ঞ চিকিৎসকরাই কিন্তু থাকছেন এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রে। শুধুমাত্র চিকিৎসক নয়, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স থেকে শুরু করে প্যাথোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে সমস্ত যেরকম চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত সমস্ত যন্ত্রাংশ থাকছে এই আধুনিক গাড়িটির মধ্যে। যে গাড়িটিকে নিয়ে প্রত্যন্ত এলাকায় চলে যাবেন চিকিৎসক দল, এবং সেই এলাকায় যেই এলাকায় যাবেন তার আগেই কিন্তু প্রচার করে দেওয়া হবে সেই এলাকায় যে চিকিৎসক দল আসছে সেই এলাকায়, এবং সপ্তাহে 6 দিন করে এক একটি এলাকায় করে ক্যাম্প করা হবে, যেটাকে বলা হচ্ছে মোবাইল মেডিকেল ইউনিট। এই ইউনিট কিন্তু প্রত্যন্ত এলাকার জন্য তৈরি করা হয়েছে। জলপাইগুড়ি জেলার প্রত্যন্ত বেশ কিছু চা বাগান রয়েছে যেখানে চিকিৎসা পরিষেবা বলতে কিছুই নেই। সেই সব এলাকার মানুষকে দুর্গম পথ পেরিয়ে, দীর্ঘ পথ পেরিয়ে কিন্তু আসতে হয় বিভিন্ন উপস্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালে। সেই মানুষগুলোকে যাতে আসতে না হয় এবং সেইখানেই যাতে চিকিৎসা পরিষেবা পৌঁছায়, সেজন্যই কিন্তু এই ভ্রাম্যমাণ উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে চিকিৎসক থাকছেন, স্বাস্থ্যকর্মীরা থাকছেন এবং মেডিসিনের সমস্ত ব্যবস্থা থাকছে, এবং এর ভেতরেই থাকছে কিন্তু চিকিৎসার জন্য যা যা সামগ্রী দরকার, যে যেমন সরঞ্জাম দরকার, আধুনিক সব ব্যবস্থাই থাকছে এই মেডিকেল ইউনিটের মধ্যে। এই ইউনিটগুলো চলে যাবে হচ্ছে বিভিন্ন প্রত্যন্ত চা বাগানে, খুবই সুবিধা হবে যারা চাবলের প্রত্যন্ত গ্রামে থাকেন তাদের জন্য। এশিয়ান হাইওয়ে, আর সেই হাইওয়েতে ব্রিজে ফাটল। আলিপুরদুয়ারের বীরপাড়ায় গেরগান্ডা ব্রিজে ফাটল। অ্যাপ্রোচ রোডের পর ব্রিজের একাংশে ধস, আর এর ফলে প্রচুর পণ্যবাহী যে গাড়ি, সেই গাড়ির লম্বা লাইন, যে ছবি আপনারা দেখছেন। গেরগান্ডা ব্রিজে ভারী যান চলাচল বন্ধ, আর ব্রিজে ধসের জেরে আটকে শতাধিক পণ্যবাহী গাড়ি। সরাসরি চলে যাব, রাজকুমার রয়েছে আমার সঙ্গে, রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, ভারত ভুটান যাওয়ার গুরুত্বপূর্ণ এই রাস্তা, আর সেখানেই এই রকম ধস, পণ্যবাহী এত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, বিকল্প কি ব্যবস্থা নেওয়া হলো? রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, এই রকম একটা গুরুত্বপূর্ণ ব্রিজ, সেই ব্রিজে এই রকম ফাটল, এখনো পর্যন্ত পণ্যবাহী এত গাড়ি দাঁড়িয়ে আছে, কি বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে?
দেখো, এই মুহূর্তে কিন্তু ব্রিজ সারাইয়ের কাজ এখনো চলছে। বিকল্প ব্যবস্থা বলতে প্রশাসনের পক্ষ থেকে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে গাড়িগুলোকে ভুল পথে চালানো হচ্ছে, অর্থাৎ ফালাকাটা হয়ে অসমের দিকে কিন্তু এই গাড়িগুলো চলছে। কিন্তু ভুটান যাওয়ার যে রাস্তা সেইটা কিন্তু ভুটানগামী যে যানবাহন সেটা কিন্তু ব্যাপক হয়রানিতে পড়ছে, কারণ ভুটানের দিকে রাস্তা একমাত্র শর্টকাট ওই গেরগেন্ডা ব্রিজের উপর দিয়ে, ফলে ভুটানে যাতায়াতকারী যানবাহন কিন্তু যাতায়াত করতে পারছে না। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যত দ্রুত সম্ভব কিন্তু এই ব্রিজ মেরামতের চেষ্টা চলছে। উত্তর পূর্ব ভারত সহ এশিয়ার যে বিভিন্ন দেশের সংযোগকারী এই রাস্তায় ব্রিজ বসে যাওয়ায় কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়ছেন দূরপাল্লার যানবাহনরা। ঠিক। বর্তমানে কুরমুনে আপনাদের দেখেছিলাম শিয়াল আতঙ্ক, যেখানে শিয়ালের কামড়ে জখম হয়েছিলেন এক কৃষক। এবার সেখানে স্থানীয়দের সচেতন করতে মাইকিং বনকর্মীদের। সরাসরি চলে যাব, শরদিন্দু ঘোষ রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, একদিকে তো বন দপ্তরের তরফে মাইকিং করা হচ্ছে, আর কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, আজকে বন দপ্তরের কর্মী আধিকারিকরা ওই এলাকায় যায় এবং যেসব এলাকায় শিয়ালের উপদ্রব বেশি সেই সব এলাকা তারা ঘুরে দেখেন, সেখানকার ছবিও তোলেন এবং গ্রামবাসীদের সচেতন করেছেন। পাশাপাশি মাইকিং করা হয়েছে। সেই মাইকিংয়ে বলা হয়েছে কেউ যাতে সন্ধ্যের পর একা মাঠে না যায়, দলবদ্ধভাবে যাওয়ার কথা বলা হয়েছে এবং হাতে লাঠি রাখতে বলা হয়েছে, তবে আঘাত করার জন্য নয়, শুধুমাত্র ভয় দেখানোর জন্য। এছাড়াও সন্ধে পর যেসব শিশু কিশোররা ছেলেমেয়েরা টিউশন পড়তে যায় তারা যাতে একা না ফেরে, তাদের সঙ্গে যেন বয়স্ক বা লোক থাকে সে ব্যাপারটাও নিশ্চিত করতে বলা হয়েছে, কারণ ছোটদের আক্রমণের হওয়ার আশঙ্কা বেশি। এই সব ব্যাপারেই যাতে তাদের হামলা এড়ানো যায় সে ব্যাপারে তাদের সচেতন করা হয়েছে। পাশাপাশি বন দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে চলতে বলা হয়েছে। বেশ। আজ দুয়ারে রিপোর্টারে সবশেষে দেখাবো সাকরাইল বাজারের ছবিটা, যেখানে হনুমানের দাপাদাপি। ধানঘড়ি বাজার, যেখানে 3টি হনুমানের তাণ্ডব, আর তাণ্ডবে অতিষ্ঠ সাধারণ মানুষ, ব্যবসায়ীরা, কারণ দোকানে ঢুকে যাকে তাকে কামড়াচ্ছে, আঁচড় মারছে। দেখুন এই যে হনুমান, এই হনুমান দোকানে ঢুকে রীতিমতো মিষ্টির দোকানে গিয়ে তাণ্ডব চালাচ্ছে, চলন্ত বাইকের উপর লাফঝাপ, আতঙ্কে দোকান বন্ধ, লাটে ব্যবসায়ী অবস্থা। 3টি হনুমান, আর 3টি হনুমানের যে দাপাদাপি, সেই দাপাদাপির ছবি দেখছেন। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, কথা বলবো রাজুর সঙ্গে। রাজু, এই 3 হনুমানকে ধরার জন্য বন দপ্তর কি ব্যবস্থা নিচ্ছে? কারণ যে ছবি আমরা দেখতে পাচ্ছি রীতিমতো অতিষ্ঠ মানুষজন বোঝাই যাচ্ছে। অবশ্যই প্রথমত বলে রাখবো, যেভাবে দাপাদাপি করছে হনুমান, তাতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে বন দপ্তর সেখানে গিয়ে পৌঁছায় এবং হনুমানদেরকে মূলত তারা বাগে আনতে পারেননি। পাশের যে জঙ্গল রয়েছে সেখানে গাছের মধ্যেই রয়েছে এই হনুমান। আবার আতঙ্ক দেখা দিয়েছে গ্রামের মানুষের মধ্যে, কারণ আবার হয়তো সকালের দিকে সেই হনুমান খাবারের জন্য এই লোকালয়ে ঢুকতে পারে। সেক্ষেত্রে বন দপ্তরের তরফ থেকে বিশেষ নজরদারি রাখা হচ্ছে হনুমানগুলোর উপর এবং হনুমানগুলোকে সেখান থেকে অন্যত্র সরাবার ব্যবস্থা করা হচ্ছে, কারণ 3টি হনুমানকে একসাথে খাঁচাবন্দি করা যাবে না। সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারণ হনুমান যেভাবে আক্রমক হয়ে উঠছে, সেক্ষেত্রে হনুমান থেকে মানুষকে বাঁচাতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে বন দপ্তর। অবশ্যই। বেশ।